আজকের সেশনে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে রিকভারি মেজার্স ইন কোঅপারেটিভ অ্যান্ড WBCS অ্যাক্ট অ্যান্ড রুলস। কোঅপারেটিভ সোসাইটি, কোঅপারেটিভ ব্যাংক এর অন্যতম মুখ্য কাজ হচ্ছে ঋণ দেওয়া। আর ঋণ দেওয়া মানেই ঋণ খেলাপি হবে এটা তো ধরে নেওয়াই যায়, এবং ঋণ যদি খেলাপি হয় তাহলে আদায় কিভাবে হবে তাই নিয়ে আমাদের সমবায় আইনে নানা রকম ব্যবস্থা আছে। শুধু ব্যবস্থা না, ভালো রকমের ব্যবস্থা আছে। কেউ কেউ এরকমও বলেন যে মহাজনী প্রথা উচ্ছেদের জন্য আমাদের দেশে সমবায় প্রথা চালু হয়েছিল 100 বছর আগে, আমাদের আইন কানুন এতটাই শক্তিশালী পাকাপোক্ত যে সেই ঋণ সদস্যদের কাছ থেকে আদায় করার যে পদ্ধতি আইন দেয়া আছে সে মহাজনের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তার মানে আমাদের সমবায় আইন কানুনে ঋণ খেলাপি হলে তা আদায় করার জন্য বেশ কিছু আইন কানুন আছে। সেই আইন কানুনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এই আলোচনার আগে আমরা একটা কথা উল্লেখ করে রাখি, সেটা হচ্ছে প্রথমত সরকারিভাবে আমাদের সমবায় ক্ষেত্রে যে ঋণ দেওয়া হয় সেই ঋণের খেলাপি আদায়ের ব্যাপারে আইন যত সহজ এবং কড়াকড়ি আছে, অন্যান্য ব্যাংক যে ঋণ দেয় তাদের ক্ষেত্রে অতটা সহজ নয়। এই কারণে অনেক সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মানুষজন সমবায় ক্ষেত্রের মানুষজনকে বা ব্যাংকিং ব্যবস্থাকে কিছুটা ঈর্ষার চোখে দেখে যে আপনাদের তো মাথায় অসুবিধাই নেই, শেষ অফিসে যাবেন, মামলা করবেন, জমি বিক্রি করে দিতে পারবেন ইত্যাদি ইত্যাদি। কমার্শিয়াল ব্যাংকে অনেকটা জটিল ইত্যাদি। দ্বিতীয় কথা হচ্ছে যে এত কিছু ব্যবস্থা থাকার পরেও সমবায় ব্যাংকগুলিতে, সমবায় সমিতিগুলিতে এত অনাদায় থাকে কেন? আমাদের এই রাজ্যের এআরডিবি গুলিতে এনপিএর পরিমাণ যথেষ্ট, সেটা অধিকাংশ শতকরা 60% মতো এনপিএ কেন হয়? প্রাইমারি বিভিন্ন সমবায় যে সমিতিগুলি আছে, কৃষি সমবায় সমিতি, তাদেরও অনেক খেলাপি দেখা যায়। তো তারা এত আইন কানুন থাকতে খেলাপি কেন? সেই প্রশ্ন একাধিক আলোচনা করা যায়, যেটা আমি এক দু কথাই বলি যে আইনটা হচ্ছে সব শেষের অস্ত্র। মামলা মোকদ্দমা মানুষ কখন করে? যখন অন্য সব পথ শেষ হয়ে গেছে তারপর। কারণ মেম্বারকে সমিতি লোন দিয়েছে, তার উপকার হবে। এর মধ্যে অনেকেই ঋণ শোধ করে, অনেকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে করে না। তো সমিতির কর্তৃপক্ষের প্রথম উচিত টাকা দেওয়া। সবাই বলবে যে টাকা দেওয়া, যোগাযোগ সদস্যের সাথে তাকে মনে করিয়ে দেওয়া, কারণ এটা মনুষ্য স্বভাব হচ্ছে ঋণ নেওয়ার সময় খুব আগ্রহ থাকে, শোধ করার সময় আমরা ভুলে যাই। সবার ক্ষেত্রে তার আর্থিক স্বাচ্ছন্দ্যের উপর সেটা নির্ভর করে না। তো সেইটা অনেক সময় আমরা করি কি, আইন তো আছেই, সেই জন্য টাকাটা হয়তো কম দিই। তো সে যাই হোক, আইনে কি কি আছে আমরা সেটা নিয়ে আমরা কথা বলি। আপনারা জানেন যে আমাদের দেশে সমবায় আইন রাজ্য তালিকা, মূলত যুগ্ম তালিকায় যদি আছে তো রাজ্যের সমবায় আইনটা রাজ্যের এখতিয়ারে। তো বিভিন্ন সময় আইনের বদল হয়েছে। সর্বশেষ যে আইন সেটি আমার WBCS অ্যাক্ট অ্যান্ড রুলস 2006। এটা যদিও চালু হয়েছে 2011 সালে, যেহেতু রুল তৈরি হয়েছে 11 সালে, সেই ইমপ্লিমেন্টেশন হয়েছে 2011। তা আমরা বলি WBCS অ্যাক্ট অ্যান্ড রুলস 2000। এই অ্যাক্ট অ্যান্ড রুলস এর আগে ছিল 1983 সালে। তাতে বেশি হেরফের হয়েছে তা হয়নি,
ভাড়া করে একটি বিপদে পড়েছে, তাছাড়া বেশি করে আমরা মুছে দিয়ে কথায় বলে যায়। আমাদের একটা রুলসে মোটের উপরে বলা যেতে পারে 5টা সেকশন খুব গুরুত্বপূর্ণ এই রিকভারি মেজার্সের জন্য। 5টা সেকশন, 5টা সেকশন হচ্ছে সেকশন 59, সেকশন 59 এটা যারা সরকারি বা আধা সরকারি চাকরি করে তারা যদি ঋণ নেয় তাদের খেলাপি হলে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। 1 নম্বর হচ্ছে সেকশন 59। 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেকশন 102। সবাই জানেন সেকশন 102 এই ধারাটি ডিসপিউট কেস সংক্রান্ত। আমি পরে ছোট ছোট করে বলবো, খুব ডিটেলে আলোচনা করবো না। আমরা একটা মোটামুটি কাঠামোটা আজকে বলবো যে আমাদের সমবায় আইনে রিকভারির জন্য কোন কোন সেকশনগুলি মূলত গুরুত্বপূর্ণ। আমি বলেছি 5টা। 3 নম্বর হচ্ছে সেকশন 120। এটা যারা একটু পুরনো সমবায় ক্ষেত্রে আছেন, সমবায় বিশেষ করে ট্যাক্সের ক্ষেত্রে, অ্যাপেলের ক্ষেত্রেও এটাকে বলে ডিস্টেন্স কেস করার জন্য যে আইনটি সেটি হচ্ছে 120। এরপরে খুব গুরুত্বপূর্ণ সেকশন 4 নম্বরে যেটা কোনটা হবে সেকশন 122 সেল কেসের জমি জমা বিক্রি করে দেওয়া যেতে পারে। কেউ যদি লোন দিয়ে জমি জমা বন্ধক রাখে তো বিক্রি করে দিতে পারে। আরো সেকশন আছে, আমি শুধু গুরুত্বপূর্ণ 5টা বলবো। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে 5 নম্বরটা সেকশন 159। এই 5টা ধারা এর বাইরেও আছে, যেমন 124 আছে, 126 আছে, 140 আছে, অনেকগুলো ধারা আছে যেগুলো আমরা গুরুত্বপূর্ণ হিসাবে দেখি, সেগুলো আরো আছে। কিন্তু আমরা মোটের উপর এই ধারাগুলিকে নিয়ে আলোচনা করব। একে একে আছে, এটা দেখলেন। আমরা সেকশন 59 এর কথাটাকে, সেকশন 59 প্রথমেই বলেছি যারা সরকারি বা আধা সরকারি মোটামুটি প্রাতিষ্ঠানিক সার্ভিস করে, বেতন করে, তাদেরকে যদি সমবায় সমিতি, সমবায় ব্যাংক ঋণ দেয়, তারপরে যদি সে শোধ না করে, তাহলে আদায় করার পক্ষে এই আইনটি খুবই কড়াকড়ি আইন। এটার জন্য অনেকে ইচ্ছা করে, যেটা বলেছি যে ভাষায় কোঅপারেটিভে তো বেতন টেতন সব কেটে নেওয়া যায়। এইখানে অনেকে ভুল বা ভুলভ্রান্তি ভোগের যে আইনটা নিয়ে দুটো তিনটে জিনিস আছে। 1 নম্বর হচ্ছে এই আইনের মূল কথা হচ্ছে যিনি লোন নেবেন তিনি একটা বন্ড সই করে দেবেন বা এগ্রিমেন্ট করবেন তার সঙ্গে, যার কাছে লোন দিচ্ছেন। মানে আমি ধরলাম ব্যাংকে বন্ড এক্সিকিউট করবেন, এগ্রিমেন্ট সেকশন 59 এ এগ্রিমেন্ট কার সাথে এগ্রি করবেন, কার বলতে হবে বিটুইন ফরওয়ার্ড যিনি লোন নেবেন আর মার্কেট যিনি ব্যাংক মানে যিনি দেবেন। অনেক সময় আমরা ভুল করি যে যেখানে চাকরি করছেন যিনি ডিডিও, যিনি এমপ্লয়ার, তার কথা তো এলো না। আইনে এটাই বলা আছে
যিনি চাকরি করছেন এমপ্লয়ি, তিনি চুক্তি করবেন ব্যাংকের সঙ্গে। এর মধ্যে এমপ্লয়ারের কোনো ভূমিকা নেই। তিনি ব্যাংকের সঙ্গে চুক্তি করবেন। কি চুক্তি করবেন? এই চুক্তির শর্তটা মূলত কি আছে? চুক্তির শর্ত হচ্ছে, মানে শর্ত বলতে গেলে কি এগ্রিমেন্ট করবেন? উনি বলবেন তিনি তার ডিডিও বা এমপ্লয়ারকে, এর দুটোই আছে কিন্তু, ডিডিও এবং এমপ্লয়ার, প্রথমে ডিডিও তারপরে এমপ্লয়ার, ডিডিও বা এমপ্লয়ারকে তিনি ক্ষমতা দিচ্ছেন যে আমি যদি লোন শোধ করতে না পারি, যদি ডিফল্টার হই, তাহলে ব্যাংক যদি আমার ডিডিওকে চিঠি দেয়, বলে যে ও লোন শোধ করতে পারেনি, তাহলে ডিডিও আমার বেতন থেকে, আমার গ্র্যাচুইটি থেকে এবং ডেথ গ্র্যাচুইটি থেকে টাকা কেটে ব্যাংকে দেবেন শোধ করার জন্য। ইনস্টলমেন্টে কতদিন দেবেন? ততদিন লোন শোধ করবেন না। এই কথাগুলো প্রত্যেকটা কথা গুরুত্ব দিয়ে শোনার মতো। আবার বলি, তিনি ব্যাংকে লিখে দিলেন যে আমি সেকশন 59 অনুসারে এগ্রিমেন্ট করছি, যদি আমি টাকা শোধ না করি আমার এমপ্লয়ারকে বা ডিডিওকে চিঠি দিয়ে বলবেন, তিনি দিন। তাকে এম্পাওয়ার, তাহলে এই চুক্তির মেন শর্ত হচ্ছে তিনি এম্পাওয়ার করছেন, ক্ষমতা দিচ্ছেন এম্পাওয়ার ডিডিও বা এমপ্লয়ার। এখানে ডিডিও বা এমপ্লয়ার সামনে নেই। অনেক সময় আমরা ব্যাংকে যখন জিজ্ঞাসা করি, তাহলে তখন ব্যাংকের ম্যানেজার বাবু বলেন বা সুপারভাইজার, স্যার আমরা তো গিয়েছিলাম ডিআই অফিসে, কিংবা যিনি ডিডিও বিডিও সাহেবকে বা কোনো মানে এমপ্লয়ার বা ডিডিওকে, তিনি বলেন মশাই আমাদের জিজ্ঞাসা করে লোন দিয়েছিলেন, আমরা সব লোন কেটে ফেটে দিতে পারবো না, কি করবো? এইখানে থেমে যায়। তাদের উদ্দেশ্যে বলা যে আইনটা একটু ভালো করে দেখুন, ওখানে কোথাও কিন্তু বলা নেই যে ডিডিও বা এমপ্লয়ারের অনুমতি দিতে হবে। এমপ্লয়ি এম্পাওয়ার করবে ডিডিও, এটা প্রথম অংশ। তাহলে কি জানার ব্যাপার নেই, অনুমতি নেওয়ার ব্যাপার নেই? পরিষ্কার করে বলি, অবশ্য আমি খুব বেশি ডিটেলে যাবো না, আমি বেনিফিট পয়েন্ট গুলো বলি, সেকশনগুলো সম্পর্কে। আইনের বই আছে, বাজারে পাওয়া যায়, সবই করে দিলে এবার আসলে আমাদের কি হয়, আইন পড়তে আমরা ভয় লাগে। আইন পাতলা পাতলা বই বাজারে বিক্রি হয়, কিন্তু আমরা কিনি না ভয়। এই ভাষাগুলো সবচেয়ে কঠিন হয় আইনে, ওই উকিলরা বোঝে, কোর্টের লোকরা বোঝে। শুধু বললাম যে এখানে ডিডিওর কথাটা একবার বলেন, ডিডিওর অনুমতি দরকার নেই। ডিডিওর অনুমতির দরকার নেই, পেলে তো ভালো, দিলে তো ভালো, কিন্তু আইন বলছে কোন বাধ্যবাধকতা কি? সেকশন 59 যেটা বলছে আইনে যে সরকারি বা বেসরকারি কোন কর্মীকে ব্যাংক লোন দিতে গেলে সমবায় আইন অনুসারে তার একটা বন্ড দিলেই যথেষ্ট। আগে থেকে কোন স্যাংশন পারমিশনের দরকার নেই ডিডিও, কিন্তু ওই বন্ডের কপিটা যেটা বলা হয়েছে এগ্রিমেন্টটা, এটা একটা ইন্ডিকেশন দিতে হবে। পরের অংশটা হচ্ছে এবারে যদি লোন সে বিফলতা লোন শোধ করছে না, তাহলে তখন কি আছে আইনের প্রভিশনে আছে যে আপনি ম্যানেজার বাবু একে জানাবেন ডিডিওকে বা এমপ্লয়ার। ডিডিও বা এমপ্লয়ারকে জানালে ডিডিও বা এমপ্লয়ার সেই এমপ্লয়ির বেতন থেকে যতটা কাটা যায়, বেতন থেকে কাটার একটা নিয়মকানুন আছে যে সবটা কেটে দেওয়া যায় না, তো যতটা কাটা যায় নিয়ম অনুসারে ততটা ম্যাক্সিমাম কেটে বেতন থেকে কেটে ব্যাংকে পাঠাবে। চিঠি দিয়ে স্যালারি ডিডাকশন হবে।
নিয়ম অনুসারে রিটায়ার হবে। যদি সে রিটায়ার করে গিয়ে থাকে তাহলে কি হবে, বা রিটায়ার করছে বলে তাহলে কি হবে, তার গ্র্যাচুইটি আটকানো যাবে, গ্র্যাচুইটি কেটে দেওয়া যাবে। যদি মাঝপথে মারা যায়, সে কর্মচারী লোন নিয়েছে মাঝপথে মারা গেল, অথচ তার ফ্যামিলি গ্র্যাচুইটি পাবে, তাহলে কি হবে, ডেথ গ্র্যাচুইটিও কাটা যাবে। কড়াকড়ি আইনে এরকম যে ডেথ গ্র্যাচুইটি কাটা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আইনের প্রভিশনটা বললাম। এবার একটা প্রশ্ন আসছে, যদি ডিডিও বলে তোর বসায় আমি আর ওসব পারবো না, ফেলে দিয়েছি, তাহলে কি হবে, তাহলে কি ব্যবস্থা? এখানে আইনে বলছে ওই কন্ট্রাক্ট ডিডিও কিংবা এমপ্লয়ার তার বেতন থেকে কেটে দিতে বাধ্য হয়ে, যদি না দেন তাহলে তিনি দায়ী হবেন। এবং এখানে ভাষায় বলা আছে যে ল্যান্ড রেভিনিউ যেভাবে কালেকশন করা হয়, মানে সরকারের পাওনা, সেই অনুসারে ওই ডিডিওর বিরুদ্ধে যদি মামলা বা আইনি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে ডিডিওর বেতন তো বটে, ডিডিওর সম্পত্তিও প্রুভ করে নেওয়া যাবে। এতটাই কঠোরই আইন। অর্থাৎ সেকশন 59-এ যদি কেউ বন্ড দিয়ে থাকে এবং তার যদি গ্র্যাচুইটি থাকে, বেতন থাকে, তাহলে সেই লোন আদায় না করার কোনো কারণ নেই। এবং ডিডিও যদি আপত্তি করে দেবনা বলে, সেটারও আইনি ব্যবস্থা আছে, সেটা যথেষ্ট কড়াকড়ি ব্যবস্থা আছে। আমরা অনেক সময় যে ব্যবস্থা নিই না বলে আমরা কলের আইনে চলে যাই। এরকম অনেক উদাহরণ আছে। আমি একটা আত্মযোগ করিয়ে দিই যে মধ্যে সম্ভবত 2002-3 সাল থেকে 4 সাল থেকে সব ডিডিওরা এরকম খানিকটা বিদ্রোহ করলো যে আমরা এই ঝামেলা দেবো কেন, ব্যাংক বলছে কেটে দিতে, আমার একটা এমপ্লয়ি 5 জায়গায় লোন নিয়েছে, তার বউ এসে চিৎকার করছে, ইত্যাদি ইত্যাদি। তখন ফিনান্স থেকে আবার একটা সার্কুলার জারি হয়েছিল। সার্কুলার তারিখটা মনে নেন, ওটা হচ্ছে ফিনান্সের সার্কুলার নাম্বার 717। খুব বিখ্যাত 717 এদিকে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। 717 ফিনান্স সবাইকে অর্ডার দিয়ে দিয়েছে, সব ভিডিওরা এইটা কোঅপারেটিভ অ্যাক্ট সেকশন এরপরে কোনটা যাবে 102টার বিষয়ে রিলেটেড ডিসপুট। ডিসপুট কথাটার মানে জানেন, ঝামেলা। যে কোনো ঝামেলা যদি মামলা করা যায়, কে কার বিরুদ্ধে মামলা করতে পারে? যে কেউ মানে সমিতি, কোঅপারেটিভ সোসাইটি রিলেটেড যে কোনো কারোর বিরুদ্ধে মামলা করতে পারে। এতই ওয়াইড স্প্রেড। কি কি বিষয়ে মামলা করতে পারে? 3টে বিষয় বলা আছে। ম্যানেজমেন্ট অফ সোসাইটি, ম্যানেজমেন্ট বিষয়, সোসাইটি ঠিকঠাক চলছে না, চেয়ারম্যান মানে অন্যায় করেছে, ভুল অর্ডার করেছে, আপনি যাবে, ইত্যাদি ইত্যাদি। অ্যাফেয়ার্স অফ দ্য সোসাইটি, অ্যাফেয়ার্স ম্যানেজমেন্ট সবই প্রায় তার সমান্তর। অ্যাফেয়ার্স অফ সোসাইটি। আর একটা কি বিষয় আছে? বিজনেস। 3টেই হয়তো রিলেটেড, কিন্তু বিজনেস বলতে হবে একটা সোসাইটি বিজনেস। আর ধরুন একটা বাজার সোসাইটি, বড় বাজারের একটা কোন ডিলার তাকে জিনিসপত্র দেয়, বিক্রি করে, এবার টাকা পয়সা পাচ্ছে না ডিলার সোসাইটির বিরুদ্ধে মামলা করতে পারে, সোসাইটি ডিলারের বিরুদ্ধে মামলা করতে পারে। একজন এমপ্লয়ি তার বোর্ডের বিরুদ্ধে মামলা করতে পারে, আমি এই পাচ্ছি না, ওই পাচ্ছি না, বা এরকম কিছু। যে কোনো বিষয় নিয়ে মামলা করা যায়, কিন্তু দুটো বিষয় নিয়ে করা যায়। এটা আমরা একটু আগে বলে রাখি, দুটো বিষয় নিয়ে করা যায় না। কি কি বিষয়? একটা হচ্ছে সোসাইটির ইলেকশন, বোর্ডের ইলেকশন সংক্রান্ত,
একটা হচ্ছে ইলেকশন, যদি ইলেকশন কমিশন আমাদের রয়েছে, কোঅপারেটিভ কমিশন। আর দ্বিতীয় হচ্ছে এমপ্লয়ি ডিসিপ্লিনারি ম্যাটার, এমপ্লয়ি ডিসিপ্লিনারি ম্যাটার। সবাই করেছে একটা কর্মচারী কাজ করছে না বলে তার বিরুদ্ধে এই নিয়ে মামলা করতে পারে। আর ইলেকশন কমিশন কোন ইলেকশন করেছে তা নিয়ে মামলা করতে পারে। এই দুটো বাদ দিয়ে যে কোনো বিষয়, তাহলে যে কোনো বিষয়ের মধ্যে আমরা রিকভারি মেজারমেন্ট পড়ে, লোন নিয়ে সাহেব শোধ করছে না সেটা পড়ে, কিছু নিয়ম কানুন আছে যে লোন শোধ না করলে 5 তারিখের মধ্যে করতে হয়। আবার দেরি হলেও যিনি বিচারকর্তা, যার কাছে বিচার ফাইল হবে, রেজিস্টার, তিনি সেটাকে রিভিউ দিতে পারেন। যার কাছে ফাইল হবে বিফোর রেজিস্টার। এখানে জেলা ক্ষেত্রে এয়ারস্পেস, জেলায় এয়ারস্পেস বা ডিআরস্পেস, এখানকার কিন্তু বলা এখন আইনে আবেদন ছিল না যে সেন্ট্রাল সোসাইটি যদি হয়, এইখানে জেলার ক্ষেত্রে প্রাইমারি সোসাইটি, এয়ারটেল গুলো কার কাছে করবে আমরা, আর সেন্ট্রাল যদি সোসাইটি হয়, ডিসিসি যদি হয়, তাহলে কলকাতায় এসে তার সেখানে। এই বিষয়ে এমনি বেশি কিছু বলার নেই, মানে এত ডিটেল আছে। লোন আদায় না হলে অনেক সময় 59-এ হয়তো নোটিশ দিয়ে কিছু হচ্ছে না, সেই কেসটাও 102 ধারাতে মামলা করা যেতে পারে। এয়ারসিএস নোটিশ করবেন বা রেজিস্টার নোটিশ করবেন, তাকে নোটিশ করে যদি সে না শোনে তাহলে অ্যাওয়ার্ড দেবেন। সেই অ্যাওয়ার্ড, এইটা 102-এর সাবসেকশন 4 এ আছে। একটা খুব কড়াকড়ি আইনের প্রভিশন আছে যে এটা সম্ভবত সাবসেকশন 4। এই যে অ্যাওয়ার্ডটা দেবেন, বিচার করে বিচারের রায়টা দেবেন, সেটা এই বিচারটা কোন কোর্টের জুরিসডিকশন, অন্য কোন কোর্ট এটা হবে নো জুরিসডিকশন, কোন সিভিল কোর্টের জুরিসডিকশন নাই আইনে পাওয়া। হাইকোর্টে অনেকে যায় এইসব কেস নিয়ে, হাইকোর্ট কি করে রিজেক্ট করে দিয়ে ফেরত করে দিয়ে রেজিস্টার করে, যেটা তো রেজিস্টারের ব্যাপার, তিনি দেখবেন। তাহলে এই আইনের পরিসংখ্যা আমরা দ্রুত চলে যাই অন্য আইনগুলো নিয়ে কয়েকটা, শুধু ওভারঅল আইডিয়া, খুব ডিটেলিং আমরা যাচ্ছি না, আইন কানুনের ব্যাপার। আমরা বলবো আইনের 5টা আইন সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করার চেষ্টা করবো, যতটুকু অভিজ্ঞতা আমাদের আছে। আমরা যেমন 120টা হচ্ছে ক্রিস্টেল, এটা 100 কোটি নাম ছিল, এখন খুব কম শোনা যায়। ক্রিস্টেল কেসের ব্যাপারটা হল যে ধরুন প্যাক্স বা এয়ারটেল একজন কৃষককে লোন দিয়েছে, কিসের জন্য দিয়েছে? চাষ করার জন্য, হয়তো গম বোনার জন্য লোন দিয়েছে এবং তিনি গম সে তাও শোধ করছেন। আইন বলছে যে ফসলের জন্য তিনি ওই জমিটা বন্ধক দিচ্ছেন, এখানে অবশ্যই বলছে যে একটা ল্যান্ড যদি মর্গেজ থাকে, ল্যান্ড যদি মর্গেজ থাকে, মর্গেজ না থাকলে হবে, ল্যান্ড যদি মর্গেজ থাকে, সেই জমিতে যে ফসলের জন্য লোন দেওয়া হয়েছে, সেই ফসল যদি তিনি মাঠ থেকে বাড়িতে কেটে নিয়ে আসেন, তাহলে আইন অনুসারে ওর বাড়ি থেকে ফসল বস্তা তুলে নিয়ে আসা যাবে, ক্রপ করে তুলে নিয়ে আসা যাবে। মাঠে যদি থাকে তাহলে মাঠের ফসলও ক্রপ করা যাবে। এইরকম এমনকি
এই ল্যান্ড মর্টগেজ দিয়ে যে টাকা উনি নিয়েছেন সেই টাকা দিয়ে যদি কোনো জিনিস কিনে থাকেন, গরু কিনেছেন, টিভি কিনেছেন, বা মানে ট্রাক্টর কিংবা পাম্পসেট কিনেছেন, সেগুলোকে গিয়ে পুলিশ নিয়ে গিয়ে সেগুলোকে করা যাবে। একসময় এইসব ডিস্টেন্স কেস করা হতো, এখন সাধারণ মানুষে অনেক বিক্ষোভের কারণে বাড়িতে গিয়ে বস্তা বস্তা তুলে আনা, জিনিসপত্র তুলে নিয়ে আসা খুব কম হয়। তবু পদ্ধতিটা হচ্ছে যে এআরসিএস এর কাছে অ্যাপ্লাই করতে হবে, এআরসিএস বা রেজিস্টার প্রতিনিধি অ্যাপ্লাই টু এআরসিএস, তিনি অ্যাপয়েন্ট ডিস্ট্রেনার। এই ডিস্ট্রেনারের কারা কারা হতে পারে তার তালিকা আছে, সরকারি আধিকারিক হতে পারে, অন্যকেও হতে পারে। তিনি পুলিশ নিয়ে যাবেন, তার জিনিসপত্র তুলে নিয়ে আসবেন, বিক্রি করবেন, আটক রাখবেন। এই ধারাটা ডিস্টেন্স কেসে আমরা বেশি বিশদে যাচ্ছি, বিশদে আপনারা রেজব চেক বা পাবেন। ডিস্টেন্স করা ইদানিং ডিস্টেন্স কেসকে অত আর উৎসাহিত করছে না। বাড়ি গিয়ে পুলিশ নিয়ে গিয়ে জিনিসপত্র তুলে আনা, এটা ইদানিং সেন্সিটিভ বিষয়। পরের সেকশনটা আমরা যাবো 122 সেল কেস। সেল কেস মূলত কি? ল্যান্ড সেল। জমি বন্ধক দিয়ে লোন নেওয়া হয়েছে, যে জমি বন্ধক দেওয়া হয়েছে সেই জমি লোন শোধ না করলে, যদি লোন শোধ না হয় তাহলে ওই জমি বিক্রি করে দেওয়া হয়। এই জমি বিক্রি করতে গেলে পদ্ধতি কি? ডিস্ট্রেন্স কেসে যেমন এআরসিএস বা রেজিস্ট্রেশন কেসে অ্যাপ্লাই করতে হয় ডিস্ট্রেনার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, এখানেও সেল অফিসার এখানে অ্যাপ্লাই করবে, বোর্ডের অনুমতি নিয়ে, মানে বোর্ড অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই এটা কিন্তু ম্যানেজার করলে হবে না, ডিস্ট্রেন্স কেসে ম্যানেজার করলেও হয়ে যায়, কিন্তু এখানে বিওডিকে সিদ্ধান্ত দিতে হবে তার কাছে টু আরসিএস, মানে ক্লিয়ার বা ক্যাশ। তিনি কি করবেন? সেল অফিসার নিয়োগ করবেন। সেল অফিসার নিয়ম অনুসারে জমি নিলামে তুলবেন, নিলামে তোলার পদ্ধতি আছে, নোটিশ দেবেন, ঢোল পেটাবেন, ঢোল শহরত বলে। তারপরে খদ্দের যদি আসে তাদেরকে অকশন উঠবে, কে বেশি দাম দিচ্ছে সেই জমি বিক্রি করা যায়। অনেকে বলে যে জমি বিক্রি করা কি অত সহজ কথা, খদ্দের পাওয়া যায় না, সেটা সমস্যা, কিন্তু খদ্দের পাওয়াও যায়। জমি কিনে নিতেও অনেকে চায়, কারণ ডিসপুট জমি অনেক সময় কম দামে পাওয়া যায়, তো অনেক সময় আবার শত্রুতন্ত্র থাকে, আবার আত্মীয় স্বজনের কিনে নেই, ঘরের জমি ঘরের কিনে কেন দেবো, তো এটা হয়। এইখানে বিস্তারিত বিষয় আলোচনা করলে অনেক রকম প্রশ্ন আছে, যে এই তো আরসিএস সেল অফিসার দিতে চায় না ইত্যাদি ইত্যাদি, বা এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে অনেক জায়গায় সমস্যা থাকে, কিন্তু সেল হয়, হচ্ছে, এখনো হচ্ছে। আগে তো অনেকটাই হতো, এখনো সেল, জমি সেল হয়। এইখানে যে আইনের গুরুত্বপূর্ণ যেখানে আছে দুটো উল্লেখ করার, যে 122-এর সঙ্গে আনুষঙ্গিক কয়েকটা ধারা আছে, যেমন 123 বলছে যে কোন খদ্দের হলো, কেউ কিনতে আসে না, ব্যাংক নিজে কিনে নিতে পারে জমিটা, ব্যাংক মালিক হয়ে গেল, পরে আবার বিক্রি করবে, কিন্তু কিনে তো দিলে মালিকের হাতে চলে যাবে, ব্যাংক কিনে নিতে পারে। আছে 124 একটা প্রভিশন আছে যে এই যে বিক্রি বাটা হলো, এই নিয়ে কোনো মামলা চলবে না, ফাইনাল, কোন নো কোশ্চেন, মানে টাইটেল নিয়ে কোন কোশ্চেন হবে,
যে জমির মালিকানা রেকর্ড করা ইত্যাদি নিয়ে কোনো কোশ্চেন ওসব হবে না, কে কিনেছে কে না, এই আইন অনুসারে যদি হয়ে যায় তাহলে এটা লাস্ট আমরা আলোচনা চলে আসছি 139। আরো যে সেকশন আছে নেই তা নয়, 126 আছে। সেকশন 126 বলছে যে যদি দেখা যায় যে জমিটা মর্গেজ দিয়েছে বা যেটা মর্গেজ দিয়েছে সেটা কম, ইনসাফিসিয়েন্ট বা নষ্ট হয়ে গেছে, তাহলে তার কাছে চিঠি দিয়ে আবার বলা যায় তুমি আরো সুযোগ দিতে হবে, ব্যাপারটা আমরা 139। এটাকে আমার সাধারণত সার্টিফিকেট কেসের কথা বলি। 139 139 হচ্ছে ডিমান্ড। একটা সোসাইটি অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করবে যে এই লোকের কাছে আমরা এত টাকা পাবো, সেই টাকাটা সঠিক কিনা পাওনাটা তার একটা সিলমোহর দিয়ে রেজিস্টার এআরসিএস, সেখানে সিআইসিডিরও ভাগ করা আছে, তারা পাওনাদারের কাছে মানে একটা অ্যাওয়ার্ড জারি করতে পারে যে তুমি যদি এই টাকা না দাও, এই টাকা তোমাকে দিতে বাধ্য, তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে যে এআরসিএস বা ডিআরসিএস বা রেজিস্টারের প্রতিনিধি অনুমোদনও করতে পারে। এমনি সোসাইটিতে রিলিজ করতে গেলেন বা সিআই রিপোর্ট দিয়েছে যে ওই 10 জনের ডিফল্টার, সোসাইটি নিজে উদ্যোগ নিচ্ছে না বা অত সময় নেই, অনুমোদন তিনি সঙ্গে সঙ্গে অ্যাওয়ার্ড জারি করে দিতে পারেন। এই অ্যাওয়ার্ড কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যাওয়ার্ড জারি মানে এই জীবনটা কিন্তু আপনার চ্যালেঞ্জ হবে, পাওনাটা চ্যালেঞ্জ হবে। ডিসিসিবি করতে পারে ফিনান্সিং ব্যাংকের কোন মেম্বার টাকা দিচ্ছে না, তার জন্য ফিনান্সিং ব্যাংক হিসাবে ডিসিসিবি মামলাটা করতে পারে। যেই করুন, এখানে সিআই সাহেবদের একটা ভাগ করা আছে, 50,000 পর্যন্ত সিআই সাহেব আউট করে দিতে পারেন, সিডিও হিসেবে 1 লাখ পর্যন্ত করতে পারেন, তার উপরে এআরসিএস বা ডিআরসিএস অনেক কিছুই উনি করতে পারেন। এই অ্যাওয়ার্ড একবার জারি হলে যারা সিওরিটি হিসাবে স্বাক্ষর করেছিল তাদের বিরুদ্ধেও করা যায়, এটা করা যায়। তো আজকে আমরা কোঅপারেটিভ আইন কানুন অনুসারে ডব্লিউবিসিএস অ্যাক্ট 2006 এবং রুল 2011 সেই বিষয়ে, সেই অ্যাক্ট এবং রুলে রিকভারি মেজার নিয়ে কেমন কেমন প্রভিশন আছে সেইগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করে তুলে ধরলাম। রুলের কথা আলাদা করে বলিনি, একটা শুধু বলে রাখি যে আপনারা দেখবেন যে সেকশন 122 সেল কেসের যেটা, সেইটা নিয়ে রুল, ডব্লিউবিসিএস রুল বিস্তারিত আছে। 191 দেখবেন রুল 191 17টা রুল আছে, সাবসেকশন 191 এ থেকে 191 কিউ 17টা বোধহয় আছে, তো অনেক ডিটেলে আছে। এই কটা জিনিস জানলেই যে আদায় দারুণ হয়ে যাবে বা মামলা মোকদ্দমা হয়ে যাবে দারুণ দারুণ, সেটা নয়। এটা আমরা তুলে ধরলাম এইটুকুই যে আমাদের আইন কানুন নিয়ে ভয় পাবার কিছু নেই। আইন কানুন কোঅপারেটিভে যথেষ্ট খুব সহজ সরল না হলেও যথেষ্ট সোসাইটির পক্ষে, ব্যাংকের পক্ষে তার ভার্সন আছে। বিষয়টি সেকশন 59 কি 139 কি 102 যেটাই হোক, সোসাইটির পক্ষে অনেক সুবিধাজনক। আপনারা যারা লোন রিকভারির সঙ্গে যুক্ত, লোন দেওয়ার সঙ্গে যুক্ত, এই আইন এবং রুলগুলো একটু ফলো করলে আগামী দিনে হয়তো আর একটু সতর্ক হতে পারবেন। এবং মামলা করা মানেই যে তারা ঘর বাড়ি বিক্রি করে দেওয়া তা নয়,
মামলাকে দেখে মানুষ এখন ভয় পায়, সেই যে একটা চাপ সৃষ্টি করা, তার ফলে তো রিকভারি সুবিধা হয়। তো আশা করি আপনাদের কিছু কিছু কাজে লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই সেশনের জন্য। ভালো থাকবেন সবাই।